আচ্ছা, এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনায় নিয়ে এলাম সেটা মূলত রিসার্চ এথিক্স, এবং সেখানে যে বিষয়গুলো আমরা বলেছি হয়তো আমাদের রিপিটেশন হয়েছে, মূল ভাবনাটা কিন্তু এফএফপি, এবং তার সঙ্গে আরো কয়েকটি কথা যোগ হয়েছে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, এবং আমাদের যে রিসার্চ কমিউনিটি তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মানে কন্ডাক্ট কেমন হবে সেই সব সম্পর্কিত। এবং রিসার্চ কিন্তু সবসময় কোনো কিছুর মাধ্যমে সেটা প্রকাশিত হয়। সেটা কি ব্যক্তিগত ভাবনার বিষয়ে থাকলে তো আর রিসার্চ হয় না, সেটাকে পাবলিশ করতে হয়, জনসমক্ষে আনতে হয়। হয়তো এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত যে পাবলিকেশনস, এই পাবলিকেশনস বিভিন্ন রকম ভাবে হতে পারে। আমি কোথায় একটা বক্তৃতা দিলাম ১০০ জন অডিয়েন্সের সামনে, সেটা একটা প্রেজেন্টেশন আমরা বলি, সেটাও এক ধরনের পাবলিকেশন। তার মতামত, তার ফলে তুমি সেখান থেকে কিছু তথ্য পেতে পারো, আর তোমার নতুন ভাবনাটা তাদের কাছে পৌঁছাতে পারে। তেমনি আমি একটা এমফিল ডিসার্টেশন করতে পারি, একটা পিএইচডি থিসিস করতে পারি, ডিলিট করতে পারি। এগুলো সবই কিন্তু হচ্ছে আমার রিসার্চেরই ফল, আউটপুট। রিসার্চের আউটপুট বলতে আমরা জার্নাল আর্টিকেল বুঝবো মূলত, এমফিল পিএইচডি ডিসার্টেশনস, প্রেজেন্টেশনস, এইগুলো। কখনো কখনো বইও এই পর্যায়ে উন্নীত হতে পারে। তা এখানে যে বিষয়গুলো আমরা বলছিলাম, এবারে আমি একটু অন্য দিকটা, যাকে পাবলিকেশনের দিকটায় যাব, কিন্তু তার আগে তোমাদের একটু কথা মনে করিয়ে দিই। রিসার্চ মেট্রিক্স বলে একটা বিষয় আছে। এই বিষয়টা তোমাদের আরেকজন স্যার পড়াবেন, উনি পড়াবেন, সেটা আমি এটা বেশি কিছু বলবো না। যে রিসার্চের কোয়ালিটি কোয়ান্টিটি মেজার করার জন্য, রিসার্চের কোয়ালিটি মেজার করার জন্য কিছু কোয়ান্টিটেটিভ মেথডস আছে, সেগুলোকে রিসার্চ মেট্রিক্স বলা হয়। এবং সেগুলো মোটামুটি দ্য কোয়ালিটি অ্যান্ড ইম্প্যাক্ট অফ রিসার্চ আউটপুটস, যার মধ্যে জার্নাল আর্টিকেলস আছে, এমফিল পিএইচডি ডিসার্টেশন আছে, টার্ম পেপার এটসেট্রা, সবকিছু তার মধ্যে পড়ে। আর জার্নাল সম্পর্কে এখানে যেটা বলা হচ্ছে যে প্রতিটি সাবজেক্টের নিজস্ব যে জার্নালগুলো আছে, যাকে আমরা প্রফেশনাল জার্নাল বলি, সেই বিষয়ে তার বিষয়ের যে জার্নাল সেখানেই পাবলিশ করার কথা বলা হচ্ছে। আজকাল এখানে অনেক ডাইলিউশন হচ্ছে আর কি। এখানে বলা হচ্ছে প্রফেশনাল জার্নাল, অর্থাৎ ফিলসফি যদি আমি ছাত্র হই, আমার বিষয়টা যদি ফিলোসফির বিষয় হয়, তাহলে ফিলসফির জার্নালে এটা প্রকাশ করার কথা। অনেক সময় আজকাল ডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি অনেক জার্নাল বেরোচ্ছে, সেগুলো যে সবসময় যে খুব খারাপ কোয়ালিটি হচ্ছে তা নয়, কিন্তু অনেক সময় এটাতে একটা ডাইলিউশন হয়ে যায়, যে তার মধ্যে কোয়ালিটির প্রশ্নটা অনেক জটিল হয়ে যায়। তা যাই হোক, এখানে ঈপ্সিত হচ্ছে যে আমি দর্শনের ছাত্র, দর্শনের বিষয়ে আমার লেখা, অতএব আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ তথা দেশের বাইরে যে বিভিন্ন নামকরা যে ফিলসফি জার্নাল আছে সেখানে প্রকাশিত হোক, এটাই এক্সপেক্টেড। কেন, প্রফেশনাল জার্নাল না হলে এডিটোরিয়াল প্রসেসটা ঠিক মতো সম্ভব নয়। যেটাকে আমরা বলছি ইন্টারডিসিপ্লিনারি একটা জার্নাল, সেখানে প্রায় 20টা বিষয়ে মেনটেন করে, তার কোয়ালিটি মেনটেন করে জার্নালটাকে মেনটেন করা সহজ ব্যাপার নয়, এবং হয়ও না। এবং সেখানে অনেক ক্ষেত্রেই ডাইলিউশনটা সাংঘাতিক মাত্রায় আমরা দেখি। যেমন খোয়াই বলে একটা পত্রিকা, একজনের লেখা, সেখানে তার সব লেখাই খোয়াই বলে পত্রিকায় বেরিয়েছে। আমার খোয়াই তো একটা জায়গার নাম, সেখানে শুনেছি যে মানে হাট বসে, বিক্রি কিনে হয়, তার মধ্যে জার্নাল। হ্যাঁ, তো বলছি না, ওখানে আমাদের এটা লোকাল একটা জার্নাল। এই যে কোয়ালিটির যে বিষয়টা, সেইখানে রিসার্চ ম্যাট্রিক্সের প্রশ্ন। এই ম্যাট্রিক্স গুলো অনেক রকম আছে, বিভিন্ন রকম ইম্প্যাক্ট ফ্যাক্টরের কথা আমরা জানি, এইচ ইন্ডেক্স, জি ইন্ডেক্স, আই10 ইন্ডেক্স, আইগেন ফ্যাক্টর স্কোর, অল্ট ম্যাট্রিক্স, এরকম বিভিন্ন কতগুলো ম্যাট্রিক্সের কথা আছে। এগুলো সম্পর্কে তোমরা জানবে, ওই আরেকজন সুকুমার স্যার আছেন, উনি হচ্ছেন লাইব্রেরি সায়েন্সের অধ্যাপক, উনি তোমাদের বলবেন। আমি এগুলোর মধ্যে আর যাচ্ছি না, উনি এই বিষয়টা ভালো বলেন আর কি। আমি এই দিকটায় আমি যাচ্ছি না, আমি চলে আসছি এখানতে যে জার্নাল নিয়ে, যেটাকে আমি বলছিলাম প্রিডেটারি জার্নাল। প্রিডেটারি জার্নাল মানে কোনগুলো? যেখানে ফেলো করি মাখো তেল, হ্যাঁ, তুমি কি আমার পর, টাকা দিলে জার্নাল লেখা ছেপে দিল, ব্যাস। তুমি আজকে টাকা দাও, পরশুদিন লেখা ছেপে তোমার কাছে পাঠিয়ে দেবে। কোনো রকমের কোনো কোয়ালিটি কন্ট্রোল, কোনো ভদ্রস্থ ব্যবস্থা সেখানে নেই। এটাকে বলা হয় প্রিডেটারি জার্নাল। প্রিডেটারি জার্নাল
journals and publishers are entities that prioritizes self-interest at the expense of scholarship and are characterized by false and misleading information, deviation from best editorial and publication practices, a lack of transparency. কোনো ট্রান্সপারেন্সি নেই, শুধু পে অ্যান্ড পাবলিশ এই পদ্ধতিতে যারা চলে। কখনো কখনো তারা লোক দেখানো দু একটা রিভিউ করে, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি একটা লেখাকে বাতিল করলাম, তারা সেটাকেও প্রকাশ করে দিল। আমি জিজ্ঞাসা করলাম যে কেন এটা হলো, বলছে না মানে আমরা তো পরে আরেকজনকে পাঠিয়েছিলাম, তিনি এটাকে ওকে করেছেন। তাহলে তাহলে তো দুজনের মতামত নিয়ে ব্যাপারটা ভাবার দরকার ছিল, কিন্তু সেখানে কিছুই থাকে না। এগুলোকে আমরা বলি প্রিডেটরি জার্নাল। Predatory publishing, also right-only publishing or deceptive publishing, is an exploitative academic publishing business model that involves charging publication fees to authors without checking articles. স্ক্যাম পাবলিশিং বলে। এখন তুমি বলবে যে বেশ বড় মানের কিছু জার্নাল আছে, সেখানে কিন্তু পাবলিকেশনের জন্য পয়সা নেয়। আমাদের যে সায়েন্সের যে বিখ্যাত পত্রিকা, সেখানেও পাবলিকেশনের জন্য পয়সা লাগে, কিন্তু সেটা আলাদা বিষয়। তারা বলে যে আমাদের তো এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, অতএব আমাদের যে পাবলিকেশনের যে খরচটা সেটা আপনাকে দিতে হবে, এবং আপনার কপাতার লেখা তার ভিত্তিতে তারা বড় বড় জার্নালে সেই ব্যবস্থা আছে। এবং সেখানেও তারা 100% ট্রান্সপারেন্ট, যে এতগুলো ওয়ার্ড যদি থাকে আমরা জার্নালে, তাহলে আপনাকে 500 টাকা দিতে হবে। সেটা প্রতিষ্ঠিত, সেটা অনেক জার্নালই সেরকম আছে। সাধারণত হিউম্যানিটিজে হয়তো সেগুলো নেই, কিন্তু প্রফেশনাল জার্নাল এবং সায়েন্সের জার্নালে আছে। সেটা সবকিছু পরিষ্কার যে জার্নাল তো মানে তারা জার্নাল বিক্রি করে পয়সা নেওয়া এই ব্যবস্থাগুলো সেখানে নেই, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এখানে ব্যাপারটা শুধুই অর্থ উপার্জন করা আর তোমাকে একটা ক্রেডিট দিয়ে দেওয়ার ব্যাপার, আর কিচ্ছু নেই। এই প্রিডেটরি জার্নালগুলোকে তুমি কিভাবে, এখানে একজন বলছেন 2010 সালে উনি একটা রিভিউ করেছিলেন আর কি, সেখানে উনি বলছেন যে মেড এ লিস্ট অ্যান্ড পাবলিশড ইন দ্য ইন্টারনেট, লেটার ওয়াজ ফোর্সড টু উইথড্র ইন 2017। তিনি প্রিডেটরি জার্নালে একটা লিস্ট বের করেছিলেন অনলাইনে, সেটা তাকে জোর করে তাকে উইথড্র করতে হয়। তা এই বিষয়গুলো আছে। এবং সায়েন্সের যে বিভিন্ন পাবলিকেশন, সেখানেও কি ধরনের ব্যাপার স্যাপার আছে, যেমন বিট্রেয়ার্স অফ দ্য ট্রুথ বলে একটা সায়েন্সের বিষয়ে সায়েন্টিস্টরা কিরকম কাজ করে, তাদের পদ্ধতি প্রকরণ, সেসব নিয়ে আলোচনা আছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেটাকে আমরা হার্ড সায়েন্স বলি, সেখানে কি ধরনের মানে কি বলবো নিম্নমানের প্র্যাকটিসেস আছে, সেইগুলোকে ধরার জন্য যখন বলা হচ্ছে যে কিভাবে একটা প্রিডেটরি জার্নাল আমরা স্পট করতে পারি, চিনব কি করে, তার জন্য বলছে যে অলওয়েজ চেক দ্য ওয়েবসাইট থরলি, তাদের ওয়েবসাইটটা ভালো করে চেক করুন। চেক ইফ দ্য জার্নাল ইজ এ মেম্বার অফ DOAG, COPE, OASPA অর STM, বিভিন্ন সংস্থা আছে, এরা প্রতিষ্ঠিত মানে কি বলবো অ্যাডভাইসারি বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, তাদের মেম্বার কিনা, যদি মেম্বার হয় তাহলে ঠিক আছে। চেক দ্য জার্নালস কন্ট্যাক্ট ইনফরমেশন, রিসার্চ দ্য এডিটোরিয়াল বোর্ড, এডিটোরিয়াল বোর্ডটা কেমন দেখুন। টেক এ লুক অ্যাট দ্যার পিয়ার রিভিউ প্রসেস অ্যান্ড পাবলিকেশন টাইমলাইনস, পিয়ার রিভিউ প্রসেস এবং পাবলিকেশন টাইমলাইনটা দেখতে হবে। রিড থ্রু পাস্ট ইস্যুজ অফ দ্য জার্নাল, আর তার সেই জার্নালে কয়েকটা পুরোনো ইস্যু পড়ে দেখুন, তাহলে খানিকটা আন্দাজ করতে পারা যাবে যে এটা প্রিডেটরি জার্নাল কিনা। এইখান থেকে আসছে কোপ গাইডলাইন্সের কথা। কোপ গাইডলাইন্স, কমিটি অফ পাবলিকেশন এথিক্স, এটা অল ওয়ার্ল্ড ধরে কাজ করে, এবং এটা প্রাথমিকভাবে একটা গোষ্ঠী ছিল, পরবর্তীকালে তাদের যে ভাবনা, তাদের যে অর্গানাইজেশনের যে কাজকর্ম, সেটা পরবর্তীকালে ওয়েল এস্টাবলিশড, এবং আজকের দিনে প্রায় পৃথিবীর সব জার্নালকে বলা হয় কোপ গাইডলাইন্সটা মেনে চলে। উই হোপ দ্যাট they will be disseminated widely, endorsed by editors and refined by those who use them. এবং সেখানে গাইডলাইন্সে কতগুলো বিষয়, এখানে কি কি বিষয় নিয়ে ওরা কথা বলছেন সেটা আমরা এখানে দেখবো। কোপ গাইডলাইন্সটা খুব বড় নয়, আমি এটা ডাউনলোড করে নিয়েছি, কয়েক পাতা আছে, বলছি কয়টা পাতা আছে, মোটামুটি 10 পাতার মতো হবে। কমিটি অন পাবলিকেশন এথিক্স, গাইডলাইন্স অন গুড পাবলিকেশন প্র্যাকটিস, সেখানে দেখতে পারবেন যে কিভাবে
বিষয়গুলো আছে এবং খুব সুন্দরভাবে আছে। আমি সেটাই পয়েন্টস করে নিয়েছি যে এতগুলো পয়েন্টসে আলোচনা আছে। স্টাডি ডিজাইন, এথিক্যাল অ্যাপ্রুভাল, ডেটা অ্যানালিসিস, অথরশিপ, কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, পিয়ার রিভিউ, রিডান্ডেন্ট পাবলিকেশন, প্লেজিয়ারিজম, ডিউটিজ অফ এডিটরস, এগুলোর মধ্যে অনেকগুলো বিষয় অলরেডি আমরা আলোচনা করেছি। আমি সংক্ষেপে এগুলো সম্পর্কে একটু করে বলবো। কেন গাইডলাইন্স গুলো করা হচ্ছে? It aims to find practical ways of dealing with the issues and to develop good practices. এর উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশন, তারা আসলে অ্যাডভাইসার হিসেবেই কাজ করে এবং তারা বলছে যে যদি আপনি এগুলো ফলো করেন তাহলে আপনার কোয়ালিটি ইমপ্রুভ করবে, আর যদি কেউ ফলো না করে আপনি কি ব্যবস্থা নিতে পারেন, সেই জন্যই গাইডলাইন্সটা তৈরি করা হচ্ছে। দিস গাইডলাইন্স শুড বি ইউজফুল ফর অথার্স, এডিটর্স, এডিটোরিয়াল বোর্ড মেম্বার্স, রিডার্স, ওনার্স অফ জার্নাল অ্যান্ড পাবলিশার্স. Intellectual honesty should be actively encouraged in all medical and scientific courses of study and used to inform publication ethics and prevent misconduct. It is with that in mind that these guidelines have been produced. এখানে কিভাবে ডেভেলপ করলো আমি বললাম যে প্রথমে কিছু ইন্ডিভিজুয়াল মেম্বার দিয়ে কমিটিটা শুরু হয়, তারপরে আস্তে আস্তে এক্সটেন্সিভ কনসালটেশন করে আজকে তারা গোটা পৃথিবীতে তাদের একটা মানে প্রতিষ্ঠা লাভ করেছে। কি কি বিষয় নিয়ে কথা বলে সেটা আমি বললাম, আগে পয়েন্টসগুলো আছে। স্টাডি ডিজাইন, এথিক্যাল অ্যাপ্রুভাল, কিভাবে আমি কোনো একটা স্টাডি করব, রিসার্চের ডিজাইনটা কি হবে, সেখানে কি কম্পোনেন্ট থাকবে এবং কোনো একটা লেভেলে এথিক্যাল অ্যাপ্রুভালের প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটাকে আমরা কিভাবে ট্যাকল করব, এইসব বিষয় থাকবে। ডেটা অ্যানালিসিস কোন পদ্ধতি প্রকরণ মেনে হবে, অথরশিপের প্রশ্ন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন, এই বিষয়গুলো থাকবে। ডিউটিজ অফ এডিটরস, মিডিয়া রিলেশন, মিডিয়ার সঙ্গে সম্পর্ক কিরকম হবে, অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা কিরকম হবে, and how to deal with misconduct, এইসব বিষয়গুলোর জন্য এটা ডেভেলপ করা হয়েছে। They aim, they're intended to be advisory rather than prescriptive and to evolve over time. We hope that they will be disseminated, widely endorsed by editors and refined by those who use them. প্রাথমিকভাবে এটা অ্যাডভাইসারি বিষয়। এবারে তারপরে যাদের সেই অথরিটি আছে, যেমন আমার ইউনিভার্সিটি কোপ গাইডলাইন্সটাকে অনুসরণ করে কিছু রেগুলেশনস করলো, তখন সেটা বাধ্যতামূলক হবে, কিন্তু তারা এটাকে অ্যাডভাইসারি হিসেবেই পাঠাচ্ছে। তাহলে তাদের যেহেতু তাদের বক্তব্যের সঙ্গে তাদের অ্যাডভাইসারি গুলো, ভাবনাগুলো যদি সঠিক মনে হয় কোনো কর্তৃপক্ষে, তাহলে তারা সেটাকে নিয়ে আইন করতে পারে বা রেগুলেশনস এর মধ্যে নিয়ে আসতে পারে এবং তখন সেটা কিন্তু শাস্তিযোগ্য হবে। প্রথমে স্টাডি ডিজাইনের কথা, যে গুড রিসার্চ শুড বি ওয়েল জাস্টিফাইড, ওয়েল প্ল্যান্ড, appropriately designed and ethically approved. To conduct research to a lower standard may constitute misconduct. যেমন ল্যাবরেটরি ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, প্রোটোকল আছে, আমাদের সেগুলো খুব একটা এখানে প্রয়োজন হচ্ছে না যেহেতু আমরা ওই ধরনের কাজ করি না। কিন্তু তৎসত্ত্বেও এমন কিছু কাজ আছে যেখানে ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে আমার তথ্য সংগ্রহ করতে হয়, তার প্রাইভেসির প্রশ্ন রয়েছে, তার রাইট টু প্রাইভেসি এবং আরো অনেক বিষয় রয়েছে যেখানে আমরা তাকে হস্তক্ষেপ করছি কিনা, সেই সব বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু সেইখানে আমাকে স্টাডি ডিজাইন করার সময় সেগুলো আমাকে ভাবতে হবে যে আমার কনসেন্ট নিয়ে কাজ করতে হবে। প্রোটোকল মাস্ট বি কেয়ারফুলি এগ্রিড বাই অল কন্ট্রিবিউটর্স অ্যান্ড কোলাবোরেটর্স ইনক্লুডিং ইফ অ্যাপ্রোপ্রিয়েট দ্য পার্টিসিপেন্টস। দ্য ফাইনাল প্রোটোকল শুড ফর্ম পার্ট অফ দ্য রিসার্চ রেকর্ড। Early agreement on the precise roles of the contributors and collaborators and on matters of authorship and publication is advised. তার মানে আগে থেকে আমাকে ভেবে নিতে হবে, যেমন আমি ধরছি যে আমি মানে বর্তমানে যারা কি বলবো স্ট্রিট বয় রাস্তায় যারা মানে ঘুরে বেড়ায় যেসব বাচ্চাগুলো, বিশেষ স্টেশন এসব এলাকাতে, তাদের উপর আমি রিসার্চ করব। এখন সেটা করতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে, তার কাছে আমি কিভাবে যাব, তার কাছে তথ্য কিভাবে সংগ্রহ করব, তাদের কনসেন্ট নিতে হবে। এই কনসেন্টটা এই বাচ্চারা তো নিজেরা কনসেন্ট দিতে পারবে না, তাদের কে কনসেন্ট দেবে, এসে বিভিন্ন প্রশ্ন আছে। সেখানে কিন্তু ওই রিসার্চ ডিজাইন করার সময় তার সঙ্গেই তার ওই এথিক্যাল অ্যাপ্রুভালের প্রশ্নটা রয়েছে। সেজন্য আমার ইউনিভার্সিটিতে একটা ইনস্টিটিউশনাল এথিক্স আছে, কমিটি আছে, তারা কিন্তু দেখে নেবে যে আমি সেগুলো ফলো করছি কিনা। তারপরে যে বিষয়গুলো আছে আমি এগুলো আর বলছি না, এগুলো আপনারা পেয়ে যাবেন, এই একই কথা বিভিন্ন রকম ভাবে বলা আছে। অ্যানিমাল এক্সপেরিমেন্টেশন, সেটা তো ফুল কমপ্লায়েন্স উইথ দ্য লোকাল, ন্যাশনাল, এথিক্যাল অ্যান্ড রেগুলেটরি প্রিন্সিপালস অ্যান্ড লোকাল লাইসেন্সিং অ্যারেঞ্জমেন্টস, এগুলো লাগবে। আর যদি মানুষের উপর রিভিউ করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়, তার যে নুরেমবার্গ কোড, দ্য নুরেমবার্গ কোড বলে কোর্স আছে, সেই কোর্সগুলো আপনাকে ফলো করতে হবে।
তা না হলে আপনি সেটা করতে পারবেন না। ডেটা অ্যানালিসিস করার সময় যে পদ্ধতি প্রকরণ ব্যবহার করছেন সেগুলো আপনাকে পরিষ্কার করে বলতে হবে। যেমন অল সোর্সেস এন্ড মেথডস ইউজ টু অবটেন এন্ড অ্যানালাইজ ডেটা ইনক্লুডিং এনি ইলেকট্রনিক প্রি-প্রসেসিং should be fully disclosed. Detailed explanation should be provided for any exclusions. আপনি একটা বাদ দিয়েছেন, একটা নেননি, কিছু নির্বাচন করেছেন, কেন? আপনি 50টা ঘটনার মধ্যে 5টা ঘটনাকে বাছলেন, কেন? তার জাস্টিফিকেশন দিতে হবে। Methods of analysis must be explained in detail and referenced if they are not in common use. যদি কমন ইউজে না থাকে তাহলে যেসব বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তার রেফারেন্স দিতে হবে। এবং এখানে আমি 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 যেমন কেউ হয়তো ধরলাম যে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কেমন কাজ হচ্ছে সেই নিয়ে কেউ রিসার্চ করবে, তখন আপনি বেছে বেছে 5টা মিউনিসিপ্যালিটি চুজ করলেন, দিয়ে করলেন, তখন প্রশ্ন হচ্ছে যে আপনি ওই 5টা কি কেন চুজ করলেন, তার জাস্টিফিকেশনটা কি, সেটার মাধ্যমে আমি কি সঠিক তথ্য পাবো? আপনি বাড়ির কাছাকাছি 5টা নিলেন, তাহলে তার মধ্য দিয়ে কি ওয়েস্ট বেঙ্গলের পুরো চিত্রটা ফুটে উঠবে? তাহলে তাকে কিন্তু ফুল মাত্রায় ডেটা অ্যানালিসিস করার সময় সবগুলো খেয়াল রাখতে হবে। তারপরে প্রশ্ন, আমি অথরশিপের যে প্রশ্নটা এখানে পরিষ্কার করে বলছেন, there is no universally agreed definition of authorship. Although attempts have been made, as a minimum, author should take responsibility for a particular section of the study. এটা খুব দরকারি কথা যে অথর যে হবে সে একটা অংশের, অন্তত একটা অংশের পুরো দায়িত্ব তার থাকবে। আমি যদি একটা পেপার লিখি, আমার সঙ্গে যদি আরেকজন ছাত্র থাকে, তাহলে বলে দেবে যে এই প্রথম অংশের এই অংশটা উনি লিখেছেন, এই অংশটা আমি লিখেছি, তার পুরো দায়িত্ব তাকে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি, যে কাজটি করেনি, হ্যাঁ, বা যে সমান মাত্রায় অংশগ্রহণ করেনি, তাকে আমি কোনোভাবেই গিফট অথরশিপ দিতে পারি না। তার সম্পর্কে ডিটেলে বলা আছে কি কি করতে হবে, কি কি করতে হবে না। The reward of authorship should balance intellectual contributions to the conception, designing, analysis, and writing of the study against the collection of data and other routine work. If there is no task that can reasonably be attributed to a particular individual, then that individual should not be credited with the authorship. যার কোনো দায় নেই, তাকে authorship দেওয়া যেতে পারে না। To avoid disputes over attribution of academic credit, it is helpful to decide early on in the planning of a research project who will be credited as authors and as contributors, or who will be acknowledged. যেমন আমাদের অফিস আছে, আমার নন টিচিং স্টাফের অফিস আছে, আমাদের লাইব্রেরির স্টাফ আছে, তারাও কিন্তু আমার কাজে অনেক রকমভাবে সাহায্য করে, কিন্তু তাকে তো আমি অথর হিসেবে নিতে পারবো না, কিন্তু তাকে আমি কি করবো, অ্যাকনলেজ করবো। তাহলে এগুলো কিন্তু অথর, কন্ট্রিবিউটর, অ্যাকনলেজ সবগুলো কিন্তু আলাদা করতে হবে। All authors must take public responsibility for the content of the paper. আমরা অনেক সময় আজকাল বিভিন্ন রকমের বক্তৃতা বা বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে, সেখানে লেখা থাকে যে বক্তব্যের দায় বক্তার, শুধু বক্তাই তার জন্য দায়ী, এখানে সে প্রতিষ্ঠান দায়ী নয়। তো এটা এখানেও তাই যে আমি যা লিখবো, আমি যা বলবো, সেটা সব দায়িত্বটা আমাকে নিতে হবে। Careful reading of the target journals advice to authors is advised. যে জার্নালে আমি লেখা ছাপবো, সেই জার্নালে কিন্তু অ্যাডভাইস টু অথর বলে একটা অংশ থাকার কথা, যে অথর কেমন ভাবে লিখবে, কি লিখবে না লিখবে, কি ফরম্যাট হবে, সব কিন্তু একটা কথা বলা থাকে, সেটা ভালো করে পড়ে নিতে বলা হচ্ছে। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলছিলাম, আমি শুধু একটা কনফ্লিক্টের কথা আগের দিন বলেছিলাম, এখানে আরো কতগুলো বিষয় আছে সেখানে দেখতে হবে। যেমন মূলত দে মে বি পার্সোনাল, যেমন আমি আমার ছেলের সঙ্গে কোনো কিছু পাবলিশ করতে পারি না। ইট মে বি কমার্শিয়াল, এটা করলে আমার কিছু লাভ লোকসানের ব্যাপার আছে, আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেখানে কমার্শিয়াল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, যেটা লিখলে এই পার্টির সুবিধা হবে, ওই পার্টির সুবিধা হবে, তাই না? একাডেমিক আর ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকতে পারে, এগুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। Financial interest may include employment, research finding, stock or share ownership, payment for lectures or travel, consultancies, and company support for staff. এইসব বিষয়গুলো তার মধ্যে এসে যেতে পারে। Such interest, where relevant, must be declared to editors by researchers, authors, and reviewers. কোথাও কোথাও যদি খুব দরকারি হয়, তাহলে সেটা বলতে হবে যে
সাহায্য ছাড়া এটা কোনোভাবেই করা সম্ভব নয়, সেই জন্য ওনারা এই সাহায্যটা আমি নিয়েছি। সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, বলতে হবে যে এটা ছাড়া আমার কোনোভাবেই সম্ভব ছিল না, সেটা বলতে হবে। যেটুকু আমার তার এই আতিথ্যটা নেওয়াটা এটা আবশ্যিক, এর কোনো বিকল্প ছিল না। অতএব সেখানে আপনাকে বলতে হবে, না বলে আপনি করতে পারেন না। এডিটর শুড অলসো ডিসক্লোজ রেলিভেন্ট কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট টু দ্য রিডার্স। সেজন্য এখন লেখা বিভিন্ন পত্রিকায় লেখা ছাপতে হলে একটা ডিক্লারেশন দিতে হয় যেটার মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। এই ডিক্লারেশনটা না হলে কিন্তু সাবমিশন হয়ে থাকলেও সেটা কিন্তু পাবলিশড হবে না। পিয়ার রিভিউ কথাটা আমরা একদিন বলছিলাম যে পিয়ার রিভিউয়ার্স আর এক্সটার্নাল এক্সপার্টস chosen by editors to provide written opinions with the aim of improving the study. Working methods vary from journal to journal, but some use open procedures in which the name of the reviewer is disclosed together with the full or edited report. এটা কে কিভাবে করে সেটা সবটাই যে প্রকাশিত হয় তা নয়। একটা এডিটোরিয়াল বোর্ড আমরা দেখি, কিন্তু সেই এডিটোরিয়াল বোর্ডের লোকেরাই যে সব লেখাগুলো দেখে তা কিন্তু নয়। এবং আমাদের এদিকে যে কালচার, তাতে এডিটোরিয়াল বোর্ডটা শুধুই একটা শো যে আমার এতগুলো লোকের নাম আমি ব্যবহার করছি। প্র্যাকটিক্যালি তারা হয়তো খুব কমই প্রবন্ধ মানে রিভিউ করেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে অনেক সময় ওই যেটুকু প্রকাশ্যে রইল তারা কিন্তু কাজ করে না, বা তারা হয়তো অত কাজ করতে পারেনও না। আমাকে অন্য এক্সটার্নাল এক্সপার্টের কাছে পৌঁছাতে হয়। মানে সেগুলো কোনো জার্নালের ক্ষেত্রে প্রকাশিত থাকে, আবার কোনো জার্নালের ক্ষেত্রে প্রকাশিত থাকে না। এখন প্রকাশিত থাকলে একটা অসুবিধা আছে কি, তাহলে আমি যদি বলে দিই যে আমার এই জার্নালে এই 20 জন এডিটর আছেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল অথার আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। সেটা নিয়ে অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেই জন্যই সাধারণত প্রকাশ করা হয় না। কিন্তু জার্নালে যারা লোকজন, তাদের যে এডিটোরিয়াল কমিটি আছে, তারা কিন্তু জানে যে আমরা কাদেরকে পাঠাবো, কাদের কাছে পাঠাবো না। যেমন আমার কাছে কোনো লেখাটা প্রথমেই কোনো জার্নাল থেকে বলে এরকম একটা বিষয়ের লেখা রয়েছে, আপনি কি একটু দেখে দেবেন? আপনি যদি দেখতে চান তাহলে আপনি বলুন, না হলে আপনার যদি অন্য কারোর নাম প্রস্তাব করেন করবেন। এইভাবে বিষয়গুলো থাকে, কিন্তু সেটা পাবলিক করা যায় না। এই কারণে করা যায় না, যাতে সমস্যা হতে পারে ভবিষ্যতে। The duty of confidentiality in the assessment of a manuscript must be maintained by expert reviewers, and this extends to reviewers' colleagues who may be asked, with the editor's permission, to give opinions on specific sections. হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আমার কাছে একটা লেখা পাঠিয়েছে, এখন তার মধ্যে কিছু জিনিস আছে যেটা খুব টেকনিক্যাল, আমি জানি না। তখন বলা হচ্ছে আপনি আপনার কলিগের সঙ্গে এ ব্যাপারে কথা বলে নিতে পারেন, উইথ দ্য এডিটার্স পারমিশন। এডিটরকে বলতে হবে যে এই বিষয়টা আমি জানি না, এটা কি আমি তাহলে ওনার সঙ্গে কথা বলে নেবো? বলে হ্যাঁ, আপনি কথা বলে নিন। অন স্পেসিফিক সেকশন, দ্য সাবমিটেড ম্যানুস্ক্রিপ্ট শুড নট বি রিটেন্ড অর কপিড। হ্যাঁ, এখন অনেক সময় এগুলোকে কপিগুলো রেখে দেয়, কপি করে রাখে, এবং সেটা নিয়ে অনেক দুর্নীতিও হতে পারে। যেমন আমার ক্ষেত্রে একটা সময় মনে আছে, আমি একটা বড় বক্তৃতা দিয়েছিলাম কোনো একটা বিষয়ের উপরে। সেটা পরবর্তীকালে একজন মানে তার উপর ভিত্তি করে একটা লেখা পাবলিশ করেছে, এবং দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে সে লেখাটা আমাকেই রিভিউ করতে বলা হয়েছিল। তা এইগুলো যাতে না হয়, সেজন্য ইট শুড নট বি রিটেন অর কপিড। Reviewers and editors should not take any use of the data, arguments or interpretation unless they have the author's permission. অথর পারমিশন দিলে, শুনুন, আমি একটা লেখা দেখছিলাম, লেখাটা আমার খুব পছন্দ হয়েছে, উনি খুব ভালো লিখেছেন, বলছি তাহলে আপনি পাবলিশড হয়ে যাক, তারপরে আপনি অথরের সঙ্গে পারমিশন নিয়ে ওটা ব্যবহার করতে পারেন। আমি তখন তাকে পাবলিশড হয়ে গেল, তাকে বললাম ভাই তুমি ওটা লিখেছিলে, খুব ভালো হয়েছে, ওইটা আমাকে একটু আমি একটু পাঠাবে বা আমি একটু ব্যবহার করতে পারি? তিনি পারমিশন দিলে আমি ব্যবহার করতে পারি। সেখানে বলবো যে তার রিটেন পারমিশন বা টেলিফোনিক পারমিশনের ভিত্তিতে আমি এই জিনিসটা করছি। আমাকে কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, বলতে হবে কথাগুলো, তা নাহলে কিন্তু হবে না। Reviewers should be provide speedy, accurate, courteous, unbiased and justifiable reports. অনেক সময় পড়ে থাকে, বারবার বলা সত্ত্বেও দেখে না, এরকম হয়, কিন্তু এটা উচিত নয়। এবং জাস্টিফাইবল রিপোর্টস, এখানে কিন্তু আমরা সবসময় ঠিকমতো কাজ করি না। আমার একটা মনে আছে, হয়তো কোনো একটা লেখা আমার কাছে এলো, আমি সেটা 4-5 দিন ধরে নাড়াচাড়া করে তার একটা প্রায় 20 পাতা লেখার উপর আমি 10 পাতা নোট দিলাম। আরেকজন কি করলো,
সে 4 লাইনে লিখে দিল যে না এটা এই সমস্যা আছে, এটাকে বাদ, বা লিখলো যে এটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু মোটেই এক্সপেক্টেড নয়। তাহলে যদি খুব ভালোই হয় তাহলে আমাকে 10 পাতা লিখতে হলো কেন? মানে সেখানে যে পয়েন্টস গুলো আছে সেগুলোকে নোট করা, এবং সেটা আমি যেমন অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করি যে রিভিউয়ারকে, অথরকে বলি যে আপনি আরেকবার দেখুন, এগুলো ঠিক করলে দিয়ে পরে পাঠান, তাহলে আপনারটা হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এইগুলো করতে বলা। ইফ রিভিউয়ার সাসপেক্ট মিসকন্ডাক্ট, দে শুড রাইট ইন কনফিডেন্স টু দ্য এডিটর। যদি মনে হয় যে কোথাও কিছু গন্ডগোল আছে, বড় ধরনের গন্ডগোল আছে, তাহলে এডিটরের সঙ্গে ইন কনফিডেন্স কথা বলতে পারেন। Journals should publish accurate description of their peer review, selection, and appeal processes. Journals should also provide regular audits of their acceptance rates and publication times. অনেক সময় পরিষ্কার করে বলে দেয় যে আপনার এটা অ্যাকসেপ্টেড হলো আজকে জানুয়ারির 16 তারিখে, এটা এই জার্নালের 3rd ইস্যুতে, পরে যে 3য় ইস্যুটা হবে সেখানে বেরোবে, পরিষ্কার করে বলে দিতে হবে। রিটার্ন পাবলিকেশন কথা আলাদা করে বলছি না, বলেছি যেগুলো আপনি একই কথা দুবার রিপিট করতে পারেন না, আনলেস ফার্দার কনফার্মেশন ইজ রিকোয়ার্ড, যে আমার আগের লেখাটা সম্পূর্ণ ভুল বা অনেকটাই চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, সেরকম আপনি যদি জাস্টিফাই করতে পারেন তাহলে লেখাটাকে আমি দ্বিতীয়বার করতে, কিন্তু সেখানে আপনাকে সাফিসিয়েন্ট জাস্টিফিকেশন দিতে হবে। তাহলে উইদাউট ফুল ক্রস রেফারেন্স, আর একটা কি সাফিসিয়েন্ট জাস্টিফিকেশনের সঙ্গে রেফারেন্স দিতে হবে, যে আমি আগে যে লেখাটা লিখেছিলাম অমুক সালে, তার থেকে এই ডেটাগুলো, এই বিষয়গুলো নেওয়া হয়েছে। তার মানে আমি যদি মানে নিয়ম মেনে এবং খুব প্রয়োজন হয়েছে সেটা জাস্টিফাই করতে পারি, তাহলে আমি আমার পুরোনো লেখাটাকে রিপাবলিশ করতে পারি, কিন্তু সেখানেও আমাকে ফুল ক্রস রেফারেন্স দিতে হবে। তা না হলে কিন্তু এটা মানে at the time of submission, authors should disclose details of related papers, even if in a different language, and similar papers in press. অলরেডি একটা প্রেসে পাঠানো আছে, সেটা ছাপা হয়নি বা অন্য জায়গায় বেরিয়েছে, সব কথাগুলো তাকে বলতে হবে। তা না হলে কিন্তু সেটা কিন্তু একটা মিসকন্ডাক্ট হিসাবে ট্রিটেড হবে। প্লেজিয়ারিজমের কথা বললাম, এখানে তো নতুন কথা সেরকম কিছু নেই, যা বলেছি আগেই। It may occur at any stage of planning, research, writing, or publication. It applies to print and electronic versions. সবেতেই এটা অ্যাপ্লিকেবল হবে। এবং এখানে বলছে all sources should be disclosed, and if large amounts of other people's written or illustrative materials is to be used, permission must be sought. আমি একটা বইয়ের পুরো 5 পাতা পর লিখবো, তাহলে যার বই বা যার বক্তব্য তার কাছে পারমিশন নিতে হবে, রিটেন পারমিশন, এবং সেটা জানাতে হবে যে আমার কাছে রিটেন পারমিশন আছে বলে আমি এটা ব্যবহার করেছি। এডিটরের ডিউটি কথা বললাম। এডিটর আসলে জার্নালে কোয়ালিটির মূল মানে স্তম্ভ। তারা যদি ঠিকভাবে এডিটরের কাজটা না করে, তাহলে কিন্তু জার্নালে কোয়ালিটি ম্যানেজমেন্ট এগুলো কিন্তু খুব সমস্যায় পড়ে। Most editors provide direction for the journal and build a strong management team. They must consider and balance the interest of many constituents, including readers, authors, staff, owners, editorial board members, advertisers, and the media. অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে, সেখানে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে কন্টেন্টের সম্পর্ক কেমন হবে সেটা নিয়েও কথা আছে। এখানে অ্যাকশন কি নেওয়া যেতে পারে, সেখানে বলছে এডিটরস ডিসিশন টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট পেপার ফর পাবলিকেশন শুড বি বেসড only on the paper's importance, originality, and clarity, and the study's relevance to the remit of the journal. আমরা এডিটর কিন্তু যেমন তেমন কোনো কারণ ছাড়াই বাতিল করতে পারেন না বা অ্যাকসেপ্ট করতে পারেন না। তাকে ভাবতে হবে যে সেই পেপারটার ইম্পর্টেন্স কতটা, অরিজিনালিটি কতটা, ক্লারিটি আছে কিনা, এবং তার রেলিভেন্স, এই বিষয়গুলো কিন্তু তাকে ভাবতে হবে। স্টাডিজ দ্যাট challenge previous work published in the journal should be given an especially sympathetic hearing. Already previously published কোন একটা জার্নালের এগেইনস্টে কেউ লিখছে, একটা লেখার উপরে কেউ লিখছে যে ওই লেখাটা ভুল বা কিছু, তখন কিন্তু সেটা সিম্প্যাথেটিকলি শুনতে হবে তার কথা। স্টাডিজ রিপোর্টিং নেগেটিভ রেজাল্টস শুড নট বি এক্সক্লুডেড। স্টাডিজ রিপোর্টিং নেগেটিভ রেজাল্ট যদি থাকে সেগুলোকে বাদ দেওয়া চলবে না। তার মানে এডিটারে কিন্তু পুরো দায়। যেমন অনেক সময় কি হয়, আমি এখন আমাদের যে প্র্যাকটিসটা চালু আছে, আমি একটা বড় জার্নালের লেখা দেখি, ইন্ডিয়ার মধ্যে ফিলসফির সব থেকে বড় জার্নাল, তা সেখানে ওরা কি করে, ওরা বলে যে আপনার সিগনেচারটা ওই আপনার রিপোর্টে লিখবেন না, ওটা দরকার নেই,
আপনি অন্য একটা পাতায় করবেন। ওরা কি করে, আমার সিগনেচার, আমার কোনো আইডেন্টিটি বাদ দিয়ে রিপোর্টটাকে ওরা কপি করে পাঠায়, যে একজন রিপোর্টার আপনাকে, একজন অডিটর আপনাকে পাঠিয়েছেন, পেয়ার রিভিউয়ার, আপনি তাকে তার এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করুন, তারপরে আবার আপনি পাঠাবেন। এই বিষয়গুলো থাকছে আর কি। মিডিয়া রিলেশন, মিডিয়া, এখানে আমাদের জার্নালগুলোর ক্ষেত্রে মিডিয়ার ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেখানে বিশেষ করে মেডিকেল সায়েন্স বা বিজনেস হাউসে তাদের যে বিভিন্ন কাজকর্মগুলো থাকে, সেখানে কিন্তু মিডিয়ার একটা সম্পর্ক থাকে। যেমন কোনো একটা পাবলিকেশন বা বিজ্ঞানের কোনো একটা আবিষ্কার, তার আগের মুহূর্তের কিছু খবর মিডিয়াতে বেরোয়, এবং সেগুলো দরকারও আছে বেরোনোর জন্য, কিন্তু সেগুলো করতে গেলে কিন্তু মিডিয়ার সঙ্গে রিলেশনটা কেমন হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে বলছে মেডিকেল রিসার্চ ফাইন্ডিংস আর অফ ইনক্রিজিং ইন্টারেস্ট টু দ্য প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্ট মিডিয়া। জার্নালিস্ট মে অ্যাটেন্ড সাইন্টিফিক মিটিংস at which preliminary result findings are presented, leading to their premature publication in the mass media. Authors approached by the media should give as balanced an account of their work as possible, ensuring that they point out where evidence ends and speculation begins. তার মানে এগুলো খুব সিম্প্যাথেটিক্যালি, খুব সাবধানে তার সঙ্গে কথা বলতে হবে। অর্থাৎ কিন্তু সবকিছু আগে থেকে পাবলিশ করে দিতে পারেন না, তার যে নিয়ম নীতিগুলো হবে। এবং একই সঙ্গে এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট বা মিডিয়াকে ব্যবহার করা যাবে না যেখানে তার এই কন্টেন্টকে কোনোভাবে প্রভাবিত করতে পারে। সেখানে অ্যাডভার্টাইজিং এর প্রশ্নটা আলাদা করে আছে। এখানে বলা হচ্ছে যে এডিটোরিয়াল ডিসিশন মাস্ট নট বি ইনফ্লুয়েন্সড বাই অ্যাডভার্টাইজিং রেভিনিউ or reprint potential. Editorial and advertising administration must be clearly separated. আমাদের যেমন এখন আমরা দেখি একটা যে জার্নালের ক্ষেত্রে, যদিও সেটা কখনোই বিজনেস হাউস নয়, তবু এডিটোরিয়াল ব্যাপারটা সম্পূর্ণ অন্য একটা প্রতিষ্ঠান দেখে, আর জার্নালের ম্যানেজমেন্টটা অন্য একজন দেখে। এরকম অনেক জার্নাল হয়েছে এখন। সেজন্য কেউ মানে এখানে তার যে অ্যাডভার্টাইজিং কস্ট, সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে কি হচ্ছে না, এইগুলো কিন্তু ম্যাটার করছে না। যেমন আমাদের একটা জার্নালের ক্ষেত্রে একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, তারা এডিটোরিয়াল ব্যাপারটা পুরো দেখে, তারা কিন্তু বাকি খবর রাখে না। জার্নালটা কত রেট হবে কি হবে সেগুলো দেখে না, সেপারেট করতে বলছে। Advertisement that mislead must be refused, and editors must be willing to publish criticisms according to the same criteria used for materials in the rest of the journal. Reprints should be published as they appear in the journal unless a correction is to be added. এইভাবে অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা কিভাবে দেখবে। তা এইখানে যে বিষয়গুলো আমরা বললাম, সেই বিষয়গুলো আমরা পাচ্ছি এখানে, যেটাকে নাম দেওয়া হয়েছে কোপ গাইডলাইন্স থেকে। সেখানে কতগুলো প্রিন্সিপালের কথাও বলা হয়েছে। সেগুলো কিরকম, যেমন এখানে বলা হচ্ছে যে জেনারেল প্রিন্সিপাল কনফার্মিং মিসকন্ডাক্ট ইজ ইন্টেনশন টু কজ আদার্স টু রিগার্ড অ্যাজ ট্রু দ্যাট হুইচ ইজ নট ট্রু। মূল বিষয়টা হচ্ছে কি, যেটা সত্য নয় সেটাকে সত্য বলে প্রচার করার একটা ব্যবস্থা আছে, সেটাকে আমাকে দেখতে হবে। The examination of misconduct must therefore focus not only on the particular act or omission, but also on the intention of the researcher, author, editor, reviewer, and publishers involved. শুধু মিসকন্ডাক্টটুকু দেখিয়ে দিলাম তা নয়, কার কি ইন্টেনশন, যে এখানে কার স্বার্থ কি আছে সেটা কিন্তু বলতে হবে। ডিসেপশন মে বি বাই ইন্টেনশন, বাই রেকলেস ডিসরিগার্ড অফ পসিবল কনসিকুয়েন্সেস, অর বাই নেগলিজেন্স। It is implicit, therefore, that the best practice requires complete honesty with full disclosure. Transparent হতে হবে, completely honestly কাজটা করতে হবে। Code of practice may raise awareness but can never be exhaustive. কিন্তু এগুলো কথাগুলো বলা হচ্ছে, এটা অ্যাওয়ারনেসকে এরা সবগুলো ইস্যু যে কভার করতে পারছে তা তো নয়, জানি না আরো কত ধরনের বিষয় আসতে পারে। কিন্তু এই যে প্র্যাকটিসগুলো হলে পারে, এই যে বিষয়গুলোকে নাড়াচাড়া করলে আমরা বুঝতে পারবো, যে অ্যাওয়ার হয়ে যাবে যে কি কি করা যায়, কি কি করা যায় না। ইনভেস্টিগেটিং মিসকন্ডাক্ট, ইনভেস্টিগেট করতে গিয়ে অনেক ধরনের সমস্যা হতে পারে। এডিটর শুড নট সিম্পলি রিজেক্ট পেপারস দ্যাট অ্যারাইজ কোয়েশ্চেনস অফ মিসকন্ডাক্ট। দে আর এথিক্যালি অবলাইজড টু পারসিউ দ্য কেস। However, knowing how to investigate and respond to possible cases of misconduct is difficult. হ্যাঁ, একটা মিসকন্ডাক্ট ধরা পড়েছে, কিভাবে সেটাকে ট্যাকেল করা হবে সেটা কিন্তু মানে তার অনেক কিছু বিষয় আছে। The Cope is always willing to advise, but for legal reasons can only advise on anonymized cases. আমি কোপের কাছে কিছু গাইডলাইন চাইতে পারি, সে আমাকে অ্যাডভাইস করতে পারে, কিন্তু সেটাকে অ্যানোনিমাইজড হতে হবে। অর্থাৎ
বিষয়টা কার নাম দিয়ে সেই কেসটা তাদেরকে জানানো যাবে না। ইট ইজ ফর দ্য এডিটর আর টু ডিসাইড হোয়াট অ্যাকশন ইজ টু টেক। তারা বলতে পারে যেটা এরকম করা যেতে পারে, এটা করা এরকম করা উচিত বলতে পারে, কিন্তু এডিটর ঠিক করবে, তার যে এডিটোরিয়াল বোর্ড ঠিক করবে, তার যে ম্যানেজমেন্ট ঠিক করবে যে কি ধরনের অ্যাকশন নেওয়া হবে। কতগুলো মিসকন্ডাক্টকে সিরিয়াস মিসকন্ডাক্ট বলা হচ্ছে। An editor must take all allegations and suspicions of misconduct seriously, but they must recognize that they do not usually have either the legal legitimacy or the means to conduct investigations into the serious cases. অনেকগুলো অ্যালিগেশন সে নেবে, কিন্তু তাকে একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে তার কিন্তু সেগুলো নিয়ে সিরিয়াস ইনভেস্টিগেশন করা। আমার লেখা, আমি 2 নম্বরই করেছি, পাঠিয়েছি, এবারে সেই ব্যাপার নিয়ে এডিটর খুব বেশি হলে সেটাকে বাতিল করতে পারেন, কিন্তু তার বেশি তো মানে কি বলবো, আমার এই লেখাটা নিয়ে ইনভেস্টিগেশন করা এটা কি সবসময় তার পক্ষে সম্ভব? তার কি লিগাল লেজিটিমেসি আছে? এসব প্রশ্নগুলো আছে। The editor must decide when to alert the employers of the accused authors. Some evidence is required, but if employers have a process for investigation acquisitions, as they increasingly required to do, then editors do not need to assemble a complete case. Indeed, it may be ethically unsound for editors to do so, because such action usually means consulting experts, so spreading abroad serious questions about the authors. এখানে এক্সপার্ট ওপিনিয়ন নিতে হতে পারে। তার মানে এই যে সিরিয়াস মিসকন্ডাক্ট গুলোকে আমি কিভাবে দেখবো, সেগুলো একরকম, আর যেগুলো সিরিয়াস নয় সেগুলো আমরা কিভাবে দেখবো। এখানে বলা হচ্ছে এডিটরস আর প্রেজেন্টেড উইথ কনভিনসিং এভিডেন্স যদি থাকে তার কাছে, পারহ্যাপস বাই রিভিউয়ার, তার মধ্য দিয়ে আসছে, of serious misconduct, they should immediately pass this on to the employers, notifying the authors that they are doing so. অথরকে জানিয়ে দেওয়া যে তোমার এটা কিন্তু এরকম, হ্যাঁ, অথরকে সরাসরি জানিয়ে দেওয়া। If acquisition of serious misconduct are not accompanied by convincing evidence, evidence যদি না থাকে, then editor should confidentially seek expert advice. তখন সে confidentially expert's advice চাইতে পারে। If the experts raise serious question about the research, then editors should notify the employer. If the experts find no evidence of misconduct, the editorial process should proceed in the normal way. Reject করবে অথবা নেবে। If presented with convincing evidence of serious misconduct, where there is no employer to whom this can be referred, and the authors are registered doctors, cases can be referred to the General Medical Council. এটা মেডিকেল রিসার্চের ক্ষেত্রে বলা আছে যে আরো কাউন্সিল আছে, সেখানে রেফার করতে পারে। এইরকম কতগুলো এভিডেন্সে কতগুলো লেস সিরিয়াস মিসকন্ডাক্ট বলছে, সেগুলোর ক্ষেত্রে বলছে আমরা অ্যালার্ট করে দিতে পারি, বা শুধু বলতে যে আপনি এগুলো কারেকশন করে পাঠান, এরকম করবেন না, পরবর্তীকালে যদি এরকম করেন তাহলে কিন্তু আমরা কিন্তু আপনার সঙ্গে সহযোগিতা করতে পারবো না। সেজন্য এখানে বলা হচ্ছে কিছু লেস সিরিয়াস মিসকন্ডাক্ট আছে, সেগুলোকে অন্যরকম ভাবে দেখতে হবে। এখানে বলছে it is not necessary to involve employers in less serious cases of misconduct such as redundant publication, deception over authorship, or failure to declare conflict of interest. Sometimes the evidence may speak for itself, although it may be wise to appoint an independent expert. Editors should remember that accusation of even minor misconduct may have serious implications for the authors, and it may then be necessary to ask the employers to investigate. তার মানে এগুলোর মাত্রা বুঝে নির্দিষ্ট ভাবে এডিটোরিয়াল বোর্ডকে কিন্তু ডিসিশন নিতে হবে। আর স্যাংশন কি কি শাস্তি দেওয়া যেতে পারে এর কথা মতো সেখানে বলা হচ্ছে এ লেটার অফ এক্সপ্লানেশন প্রথমেই দেওয়া যেতে পারে টু দ্য অথার্স, যেটা আপনি কেন করেছেন ব্যাখ্যা করুন। তাহলে লেটার অফ এক্সপ্লানেশন টু দ্য অথার্স where there appears to be a genuine misunderstanding of principles. Second, a letter of reprimand দেওয়া যেতে পারে, ওয়ার্নিং যে এরকম করবেন না। A formal letter to the relevant head of the institution or funding agency, এটা দেওয়া যেতে পারে। যেমন আমি একটা গল্পের কথা, একটা ঘটনার কথা জানি, যেখানে আমাদের এখানকার কোন একজন রিসার্চার একজন বিদেশি অথরের একটা আর্টিকেল, একটা বড় আর্টিকেলটা পুরোপুরি হুবহু তুলে দিয়েছিলেন। তা সেখানে কিন্তু এবং সেই লেখাটা বিদেশি একজনের কাছে পাঠানো হয়েছিল, দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে তিনি আবার তার পরিচিত ব্যক্তি। তিনি বলেন, আরে তোর এই লেখাটা এখানে দেখছিলাম, এই লেখাটা এখানে এলে কি করে রে? তখন কি ব্যাপার বলতো, যে আমাকে একটা থিসিস এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, তোর লেখাটা হুবহু তুলে দিয়েছে। এটা জানার পর তিনি কিন্তু ইউনিভার্সিটিকে জানান এবং ইউনিভার্সিটি তাকে বলে যে ওনার কিন্তু
শাস্তি, কি শাস্তি নিল আমাকে জানাবেন, এবং সেটা শাস্তি হয়েছিল। আমি এর বেশি ডিটেলস কিছু বলবো না। তার মানে এগুলো কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানানো হয়। পাবলিকেশন অফ এ নোটিশ অফ রিডান্ডেন্ট পাবলিকেশন অফ প্লেগিয়ারিজম অ্যান্ড এডিটোরিয়াল গিভিং ফুল ডিটেলস অফ দ্য মিসকন্ডাক্ট, এগুলো করতে হবে। কেন হয়েছে, কি রিফিউজাল টু অ্যাকসেপ্ট ফিউচার সাবমিশনস ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ইউনিট অর ইনস্টিটিউশন রেসপন্সিবল ফর দ্য মিসকন্ডাক্ট ফর এ স্টেটেড পিরিয়ড। বলা হলো যে আপনি যে ব্যবহার করেছেন এরপরে আপনাকে 5 বছর আপনার কোনো কিছু লেখা আমরা নেব না, আপনার ইনস্টিটিউশনে কোনো লেখা নেব না, এটা বলতে পারে। Formal withdrawal or retraction of the paper from the scientific literature informing other editors and the indexing authorities. আর টোটাল অলরেডি ছাপা হয়ে গেছে, পরে ধরা পড়েছে, তখন কিন্তু সেটাকে উইথড্র করা এবং চিঠি দিয়ে জানানো যে এই লেখাটা আমরা ভুলক্রমে বা এই কারণে এটা ছাপা হয়েছে, এটা ভুল, এটাকে আমরা উইথড্র করে নিচ্ছি। পরে রিপোর্ট জার্নালে জানিয়ে দেওয়া যেতে পারে। রিপোর্টিং দ্য কেস টু দ্য জেনারেল মেডিকেল কাউন্সিল or other such authority or organization which can investigate and act with due process. তাহলে এখানে যে কথাগুলো ঘুরে ফিরে আসছে সেগুলো হচ্ছে কি, যে কিভাবে এই যে বিভিন্ন ইস্যু রয়েছে পাবলিকেশন সংক্রান্ত, সেই ইস্যুগুলো আমরা কিভাবে বিচার করব। আমি এটা এখানে যে কটা কথা বললাম সেটা বলে আমি একটু থামবো তোমাদের কথা শুনে, তারপর আমি কয়েকটা প্রশ্ন নিয়ে কয়েকটা কথা বলবো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার না একটা কোয়েশ্চেন ছিল। বলছিলাম, আমি যদি কনফারেন্সে কোনো পেপার প্রেজেন্ট করি, তাহলে সেই পেপারটাকে আমি কোনো জার্নালে দিতে পারি, না কনফারেন্স প্রসিডিং এ যে বই বেরোবে একমাত্র আমি তার জন্যই দিতে পারি? হ্যাঁ, এখানে যে প্র্যাকটিসটা আছে আর কি, সেটা যে কনফারেন্সে অনেক সময় শুধু অ্যাবস্ট্রাক্টটা ছাপা হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, অ্যাবস্ট্রাক্ট বুকে অ্যাবস্ট্রাক্টটা ছাপা হয়। সেক্ষেত্রে পরিষ্কারভাবে তুমি নতুন পেপার অবশ্যই জার্নালে পাঠাতে পারো। সেখানে শুধু এটুকু উল্লেখ করতে হবে যে অমুক কনফারেন্সে এটাকে আমি প্রেজেন্ট করেছিলাম, ব্যাস, দ্যাট উইল সাফাইস। কিন্তু যদি কোনো কনফারেন্স প্রসিডিং এ কমপ্লিট পেপার ছাপা হয়, তাহলে কিন্তু তুমি আর সেইটাকে অন্য জায়গায় দিতে পারো না। বুঝা গেছে? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। আচ্ছা, আর কেউ কিছু বলবে? হ্যাঁ, সায়ন কিছু বলবে? আচ্ছা, তাহলে কারো যদি কোনো বক্তব্য না থাকে, আমি এই কয়েকটা প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। আমি যেটুকু আলোচনা করলাম তার মধ্যে একটি দিক বাদ থাকলো, রিসার্চ মেট্রিক্সের ব্যাপারটা। এটা মঙ্গলবার আমাদের ক্লাস হবে সেই নিয়ে। হ্যাঁ, ওইটা একটু ওনার কাছ থেকে জেনে নেবে, উনি ওটা খুব ভালো বলেন। হ্যাঁ, ওনার কাছ থেকে জেনে নেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। আমি যেগুলো আলোচনা করলাম তার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটুখানি বলা। তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, 5x5, ঠিক আছে? সেটা আমি কি ধরনের প্রশ্ন হতে পারে আমি একটুখানি কয়েকটি কথা এখানে একটু বলে নিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এটা ইনকমপ্লিট কেন বললাম, যে রিসার্চ ম্যাট্রিক্সের ব্যাপারটা আমার কাছে নেই বলে। আচ্ছা, হোয়াট ইজ এথিক্স, ডিটারমিনিং দ্য স্কোপ অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স। এথিক্স কাকে বলে, পাবলিকেশন এথিক্স বা রিসার্চ এথিক্স বলতে আমরা কি বুঝি সেই জায়গাটা, বা তার সাথে কি বিষয় নিয়ে কনসার্ন সেটা একটু বলতে হবে। হোয়াট ইজ একাডেমিক মিসকন্ডাক্ট, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন FFP স্ট্যান্ড ফর। বোঝা গেছে? হোয়াট ইজ রিসার্চ ইন্টিগ্রিটি, এক্সপ্লেন ইটস কনস্টিটিউয়েন্ট ক্রাইটেরিয়া। রিসার্চ ইন্টিগ্রিটি বলে যে ডকুমেন্টটা আছে, আমি বলেছিলাম ডকুমেন্টটা তোমাদের পাঠিয়েছি, স্যারের কাছ থেকে পেয়ে যাবে, এবং ইউজিসির ডকুমেন্টটাও তুমি পাবে। সেখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, সেটাই লিখবে। রিসার্চ ইন্টিগ্রিটি বলতে ওনারা কি বুঝছেন আর তার কি কি কনস্টিটিউয়েন্ট ক্রাইটেরিয়া আছে। ট্রান্সপারেন্সি, অবজেক্টিভিটি, অ্যাকাউন্টেবিলিটি যেগুলো আছে সেগুলো বলতে হবে। হোয়াট ইজ ORI, ORI বলতে কি বোঝায়, অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি। আচ্ছা, এক্সপ্লেন প্লেগিয়ারিজম অ্যালং উইথ ডিফারেন্ট ফর্মস অ্যাজ একাডেমিক মিসকন্ডাক্ট। বিভিন্ন প্লেগিয়ারিজম কাকে বলে, বিভিন্ন ধরনের প্লেগিয়ারিজম তুমি তোমার মতো করে সাজিয়ে বলবে এই ধরনের প্লেগিয়ারিজম হতে পারে, সেগুলো কাকে বলে 2-4 লাইন করে বললেই হবে। হাউ ক্যান উই ইউজ এ সফটওয়্যার লাইক ড্রিলবিট ফর চেকিং প্লেগিয়ারিজম। এইখানে কথা হচ্ছে যে এই যে প্র্যাকটিক্যালের জায়গাটা, এই প্র্যাকটিক্যালের জায়গাটা ওই সুকর্ণবাবুকে একটু জিজ্ঞাসা করবে, উনি বলবেন
এটা আসলে পাশে বসিয়ে দেখানোর কথা, যেটা আমাদের তো যা সিস্টেম সেখানে সম্ভব নয়, কিন্তু সুকুমার বাবু চেষ্টা করলে এটা খানিকটা হেল্প করতে পারেন যে কিভাবে হয় এটা। হ্যাঁ, কিভাবে হয় জানা তো উচিত। যেমন অনেক সময় কি হয়, প্লেগেরিজম চেক করতে গিয়ে তার অনেকগুলো অপশন থাকে, কিছু অপশনকে যদি আমি ইনঅ্যাক্টিভ না করে দিই তাহলে কিন্তু সমস্যা হয়। তো সেগুলো সেজন্য যারা এগুলো মানে গাইডলাইন যাদের কাছে আছে তারা জানেন যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, হাউ ডাজ ইউজিসি ডিস্টিংগুইশ among ডিফারেন্ট ডিগ্রিজ আর লেভেল অফ প্লেগেরিজম, কিভাবে পার্থক্যগুলো করছে এবং তার কি শাস্তির ব্যবস্থা আছে। আচ্ছা, হোয়াট ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অন ম্যাটার্স অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন। এই কয়েক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পার্সোনাল হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, পলিটিক্যাল হতে পারে। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো আছে, সেগুলো বলতে হবে কিভাবে আছে। আর হোয়াট ইজ এ প্রিডেটরি জার্নাল, হাউ ক্যান ইট বি আইডেন্টিফাইড, হোয়াট আর দ্য মেন অ্যাডভাইসারিজ অফ কোপ গাইডলাইন্স, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ ইট। কি কি বিষয় নিয়ে কথা বলছে সেটা সংক্ষেপে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, খুব বেশি তো লেখা যাবে না। 5 নম্বরের জন্য ম্যাক্সিমাম 2 পাতা লিখতে পারেন। হোয়াট ইজ অ্যান ওপেন অ্যাক্সেস পাবলিকেশন, ওপেন অ্যাক্সেস পাবলিকেশন কাকে বলে, যেখানে তোমার পারমিশন নিতে হয় না, রেজিস্ট্রেশন করাতে হয় না, ওপেন অ্যাক্সেস বলে। কিন্তু ওপেন অ্যাক্সেস পাবলিকেশন হলেও সেখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট লাগবে। স্যালামি স্লাইসিং বলতে কি বোঝায়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। গুড এডিটোরিয়াল প্র্যাকটিস বলতে কি বোঝায়, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, হোয়াট ইজ কপিরাইট, সেগুলো সবই কোপ গাইডলাইন্সের মানে কনস্টিটিউয়েন্ট পার্ট। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আমি শুধু এইখানটা একটি কথা আমি বললাম না, যে হাউ ডাজ ইউজিসি এটা এই যে শাস্তির ব্যবস্থাটা কিভাবে আছে, এটা ডিফারেন্ট ডিগ্রিজ আর লেভেল অফ প্লেগেরিজম, আর তার সঙ্গে পানিশমেন্টের প্রশ্নটা। হ্যাঁ, হোয়াট টাইপ অফ স্যাংশনস, হ্যাঁ, কি ধরনের, হোয়াট টাইপ অফ স্যাংশন ইজ দেয়ার ফর ইচ অফ দেম, প্রত্যেকটা জন্য কিরকম মানে শাস্তির কথা বিধান আছে, স্যাংশন কি আছে সেটা বলতে হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, এখান থেকে উত্তর লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবারে কিছু বলার থাকলে বলো। হ্যাঁ, হ্যাঁ, নাম স্যার একটা বলো, সায়ন বলো। স্যার বলছি, আমার যদি আগের কোনো রিসার্চ পেপারে, ধরুন এমফিল এর রিসার্চ পেপারের কোনো একটি অংশ আমি যদি পরবর্তীতে কোনো জার্নালে দিই, সেক্ষেত্রে অসুবিধা আছে? হ্যাঁ, বলছি। এমনিতে তো এমফিলের ক্ষেত্রে আমার যেটুকু হলো সেখানে কয়েকজন মাত্র তোমার রিসার্চের কথা জানলো। সেক্ষেত্রে নিশ্চয়ই এটা প্রয়োজন হতে পারে যে তোমার এই বিষয়টা আরো অনেককে জানানো, সেক্ষেত্রে পাবলিকেশনের ব্যাপারটা তো অবশ্যই আসবে। শুধু তোমাকে ডিটেলসে বলতে হবে যে তুমি এটা এমফিলের জন্য করেছো, এমফিলের এই বিষয় ছিল, সেই বিষয়ের এই অংশটা আমি এখান থেকে নিচ্ছি, এটা বলতে হবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এমফিলে যা বলেছো তার মানে সেটাকে রেখে তোমাকে আরেকটি কথা, আরেকটু জাজমেন্ট দিতে হবে, আর দুটো কথা তোমাকে লিখতে হবে, এটুকুই। ঠিক আছে, নতুন কিছু আরো একটু অ্যাড করে একটু অ্যাড করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এমনিতে অবশ্যই করা যাবে, কিন্তু বলতে হবে যে যা যা হয়েছিল, আমি এটা নিয়ে কাজ করেছিলাম, এটা হয়েছিল, তখন আমার কাছে এই তথ্য ছিল, পরে আমি এটা নিয়ে আর একটু কাজ করেছি, তাতে এই জিনিসটা দাঁড়ালো। কেউ যদি এমফিল পিএইচডির জন্য ব্যবহার করে, সেখানে পরিষ্কার করে বলতে হবে যে এমফিল আমি এই পর্যন্ত কাজ করেছি, পিএইচডিতে আমরা এর বাইরে এইটুকু কতটা তার বাইরে যাচ্ছে গিয়ে কাজ করছি। যেখানে এমফিল পিএইচডি একসঙ্গে হয় আর কি, বা আগে হতো, সেখানে কিন্তু এই প্রশ্নটা যে এমফিলে তুমি কত দূর করেছো, আবার নতুন করে কি করতে চাইছো সেটা বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে?